ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ধরা খেলেন। ডক্টর ইউনূসের কাছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কিভাবে ধরা খেলেন দেখেন। ডক্টর ইউনূসের চালাকির কাছে ধরা খেয়েছেন। আজকে যদি বিএনপি বলে যে আমি চাঁদাবাজি বন্ধ করবো, তারা ইলেকশনের ম্যানিফেস্টোতে বলেছে যে আমরা চাঁদাবাজ মুক্ত, দলই থাকবে না, একদম বিএনপি নামে কোনো দলই থাকবে না যদি চাঁদাবাজি বন্ধ করি। কারণ আমার যদি লাভ না হয় আমি কেন বিএনপি করবো, তাই না? আসল খেলাটা পর্দার আড়ালে ঘটে গেছে যে তারা এমন এক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং খবর, ছুপ্পুকে বিএনপি রক্ষা এককভাবে করেছে তা নয়, অর্থাৎ ছুপ্পুকে রক্ষা করেছে ওয়াকারুজ্জামান, বিএনপি, ভারত আমলারা। শুয়োরের বাচ্চার দেশে চুপ্পুরা হিরো হয়ে যা আর ডক্টর ইউনূস দিলেন। কথাটি গালিটি আমি দেই নাই, দিয়েছেন মোহাম্মদ আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সাব্বাস সার্জিস আলম। দেশে যদি আরো কোনো একটা গণ অভ্যুত্থান হয় বা দেশে যদি আর কোনো একটা বিপ্লব হয়, তাহলে কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা বিপ্লবী সরকার হবে না, আমরা ডিরেক্ট সরাসরি খেলাফতের দিকে হেঁটে যাবো। তরুণ প্রজন্ম যেহেতু খেলাফতের দিকে ঝুঁকে যাচ্ছে, খেলাফত বুঝে গেছে, তাহলে দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবেই। আওয়ামী লীগের মতো অবস্থা হতে বিএনপির বেশি দিন সময় লাগবে না। বিএনপির অভ্যন্তরে ঘটনা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ যেভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে গেছিল, বিএনপিতে সেটা আওয়ামী লীগ ধ্বংসের দিকে গেছিল তো অনেক বছর পর, 15 বছর দেশ চালিয়েছিল, তারপর 16তম বছরে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। কিন্তু বিএনপি প্রথম 4 দিনই জয়বাংলা হওয়ার পথে। আওয়ামী লীগের মতো অবস্থা হতে বিএনপির বেশি দিন সময় লাগবে না। বিএনপির অভ্যন্তরে ঘটনা শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ যেভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে গেছিল, বিএনপিতে সেটা আওয়ামী লীগ ধ্বংসের দিকে গেছিল তো অনেক বছর পর, 15 বছর দেশ চালিয়েছিল, তারপর 16তম বছরে আওয়ামী লীগ ধ্বংস হয়েছে। কিন্তু বিএনপি প্রথম 4 দিনই জয়বাংলা হওয়ার পথে। দর্শক দেখেন, একটা দল, একটা রেজিম ধ্বংস হওয়ার অনেক কারণ থাকে। আমি সব কারণ নিয়ে এই 8 মিনিটের আলোচনা করতে পারবো না। বিএনপিতে এখন যা ঘটছে, বিএনপির অত্যন্ত একিউট একটা সংকট এখানে অ্যাড্রেস করব, যেটা আওয়ামী লীগের মতো পরিণতি। আওয়ামী লীগের মতো পরিণতি মিনস গণঅভ্যুত্থানের ফলে পালানো। সেই পরিণতির দিকে বিএনপিকে নিয়ে যেতে পারে। ইটস পসিবল, দেয়ার ইজ ভেরি মাচ পসিবিলিটি। দর্শক, আওয়ামী লীগের হাজারো সংকটের মধ্যে একটা সংকট ছিল দি সিন্ডিকেট এবং ভূমিফোন নেতা, ত্যাগীদের মূল্যায়ন না করা। যে ছেলেগুলো আমার বন্ধু, বড় ভাই, যেগুলো ছাত্রলীগ ছিল, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, দিন রাত পরিশ্রম করে নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়ে ছাত্রলীগ করত, এবং ছাত্রলীগ করতে যে কত আকাম করেছে, ইচ্ছা করে আকাম করেছে। এই আকাম তার আদর্শের সাথে যায় না। আমি চিনি ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে এরকম একজনকে, অত্যন্ত ভালো ছেলে ছিল, আমার সাথে একসাথে নামাজ পড়তো, আমাকে ডাক দিয়ে নিয়ে যেত যে চলো নামাজ পড়ে আসি। সেই ছেলে ছাত্রলীগ কেন্দ্রীয় সেক্রেটারি হয়ে কত আকাম করতে হয়েছে তাকে। আর অনেকে আছে যে নামাজি ভালো ছেলে, মাদ্রাসায় পড়েছে, একসময় শিবিরের সাথে ছিল, কিন্তু এক পর্যায়ে ছাত্রলীগের হয়ে শিবিরও চেনে না, জামাতও চেনে না, জুমার নামাজও চেনে না, এতটা খারাপ হয়েছে। এরকম ত্যাগী ছেলে যারা, আমি যে শিবির থেকে যে এসে তার কথা বাদ দিলাম, একদম মুক্তিযোদ্ধা পরিবারের, যুগ যুগ ধরে আওয়ামী লীগ, নিঃস্বার্থ আওয়ামী লীগ, এরকম অনেককে দেখেছি। কিছু চায় না, জীবন যৌবন যায় পুরোটাই আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিন্তু একটা আদর্শ, হ্যাঁ এটা খারাপ আদর্শ কিন্তু আদর্শ। আওয়ামী লীগের প্রতি অনেক হাজারো লক্ষ মানুষ ডেভোটেড, যে নিষিদ্ধ, গণহত্যা করেছে, তারপরও আওয়ামী লীগের সমর্থন করে। এই সংখ্যাটা প্রচুর। আওয়ামী লীগ যে আকাম করেছে, আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, এই আকাম এবং এই অবস্থা যদি বিএনপির হতো, তাহলে বিএনপির নেতাই খুঁজে পাওয়া যেত না, সমর্থক তো দূরের কথা। কিন্তু এত মহা অপরাধ করেও আওয়ামী লীগের সমর্থকের অভাব নাই। বাংলাদেশের ভোটারদের একটা বিরাট অংশ এখন আওয়ামী লীগ। ইটস ট্রু। তো বিএনপিতে এখন সেই অবস্থা শুরু হয়েছে। ত্যাগীদের কোনো মূল্যায়ন নাই বিএনপিতে। যত ভুইফোর এবং বাটপার শ্রেণী আছে, নব্য, দেখেন বিএনপির এমন ঘটনা ঘটেছে, বিএনপির ভিতরে প্রশাসন যে সাজিয়েছে, বিএনপি সচিব, উপসচিব, নানান জায়গায় ডিসিমিসি এখন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে নতুন ভাবে। এইসব জায়গায় নব্য বিএনপির জয় জয়কার, অরিজিনাল বিএনপিকে অনেক জায়গা থেকে বঞ্চিত করেছে। এবং দেখেন তারেক রহমানের উপদেষ্টা ডাক্তার জাহেদ, এ কি, এ আওয়ামী লীগ করেছে, ছাত্র ইউনিয়ন করেছে, এ এখন তারেক রহমান উপদেষ্টা, অথচ অরিজিনাল বিএনপি করে কত লোক বঞ্চিত বিভিন্ন জায়গায়। এরকম দেখেন বিএনপির দুঃসময়ের যোদ্ধা রুমিন ফারহানা। রুমিন একসময় বিএনপি মানেই ছিল রুমিন ফারহানা। 18 সালের পর থেকে একদম 23 সাল পর্যন্ত বিএনপিকে প্রাসঙ্গিক রেখেছেন রুমিন ফারহানা একা। তারেক রহমানের চেয়ে রুমিন ফারহানার ইম্পর্টেন্স বেশি ছিল, কারণ তারেক রহমানের বক্তব্য প্রচার জনগণ কেউ শুনতে পারত না, নিষিদ্ধ ছিল। আর রুমিন ফারহানা বক্তব্য দিয়ে কাঁপিয়ে রাখতেন, টক শো থেকে শুরু করে সব জায়গায়। সেই রুমিন ফারহানার সাথে আছে কি করেছে দেখেন। বিএনপি যদি সাম্প্রতিক, রুমিন ফারহানা বলছেন, বিএনপি যদি সাম্প্রতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় তা ভালো হবে না। তার মানে ভুইভোটদের রাজত্ব এখন রুমিন ফারহানাদের চেনে না, এখন চেনে সেই পালাতকদের, যারা পালিয়ে পালিয়ে থেকেছে, ইকবাল হাসান টুকুদের চেনে। সেই টুকুরও এখন মন্ত্রী হয়, আর রুমিন ফারহানারা এরা নমিনেশনও পায় না। অথচ রুমিন ফারহানা এরাই ছিল বিএনপি, বিএনপি মানেই ছিল রুমিন ফারহানা। তাকে শহীদ মিনারে ফুল দিতে দেয় না বিএনপি সন্ত্রাসীরা। রুমিন ফারহানার বাবা একজন ভাষা সৈনিক, একজন ভাষা সৈনিকের মেয়ে একজন বিএনপি নেত্রী ছিলেন, একজন এমপি, তিনি ফুল দিতে পারেন না, তাকে ফিরে আসতে হয়। আপনি চিন্তা করেন কত বড় ফ্যাসিস্ট মানসিকতা বিএনপি। কেন ছুপ্পুকে রক্ষা করেছে বিএনপি?
অ্যাকচুয়ালি এই ব্যাখ্যাতে যা বেরিয়ে এসেছে, ছুপ্পুকে বিএনপি রক্ষা এককভাবে করেছে তা নয়। ছুপ্পুকে রক্ষা করার জন্য বিএনপির দ্বারস্থ হয়েছে ওয়াকারুজ্জামান, অর্থাৎ ছুপ্পুকে রক্ষা করেছে ওয়াকারুজ্জামান, বিএনপি, ভারত আমলারা। এই ছুপ্পু পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিল, তারপর সে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হয়, পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনার কমিটির উপকমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়। কতটা হিংস্র, আনুগত্যের কতটা পরীক্ষা দিলে, কতটা অসৎ হলে এতটা এই কাজ সে করতে পারে। এবং তারপরে সে ছাত্রজীবন শেষে সে আবার দায়রা জজ হয়েছিল, সেখানে তার অপকর্মের ঘুষ লেনদেনের ইয়ত্তা নেই, শেষ নেই। জজ হিসাবে রিটায়ার্ড নেওয়ার পর সে হাসিনা তাকে বানিয়েছে দুর্নীতি দমন কমিশনের পরিচালক, সেখান থেকে সে শত শত কোটি টাকা কামাইছে। তারপরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছে তাকে, সেখান থেকে শত শত কোটি টাকা কামিয়েছে এবং সেখান থেকে মালয়েশিয়া টাকা ট্রান্সফার করেছে এবং মালয়েশিয়াকে সে তার সেকেন্ড হোম বানিয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এমন একজন দুর্নীতিগ্রস্ত লোককে আইনের আওতায় না এনে বিএনপি তাকে রক্ষা করেছে। তাদেরকে ছোবল মারার মানুষটি তারা আগেই তৈরি করে রেখেছে। এই হলো শাহাবুদ্দিন ছুপ্পু। বিএনপি বলেছে রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে তারা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায় না, অর্থাৎ সংবিধান তাদের কাছে পবিত্র হয়ে উঠেছে। অথচ এই ৭২-এর সংবিধানের মাধ্যমে শেখ মুজিবের সময়ে ১৩,০০০ আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, ১৩,০০০ আলেমকে হত্যা করেছে, ৪০,০০০ জাসদ কর্মীকে হত্যা করা হয়েছে। একটি বিশাল দুর্ভিক্ষ হয়েছে, যেখানে শেখ মুজিব স্বীকার করেছে ২০ লক্ষ মানুষ মারা গেছে না খেয়ে। দুর্ভিক্ষ মানে কি? যেখানে ভিক্ষা করার মানুষ পাওয়া যায় না, ভিক্ষা দেবার লোক থাকে না, এই কারণে ভিক্ষা করার মানুষ থাকে না। কি ভয়াবহ অবস্থা! ওই যে বাসন্তীরা তখন জাল, কাপড় ছিল না, মাছ ধরার জাল দিয়ে ইজ্জত ঢেকেছিল, সেই শেখ মুজিবের সময়ে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জিনিসগুলোর জন্য তারা প্রশ্ন করে না। দুর্ভিক্ষে না খেয়ে ২০ লক্ষ মানুষ মারা গেছে, আর বিদেশিদের সার্ভে অনুযায়ী ১.৫ কোটি মানুষ মারা গেছে। আমরা যদি তাদের হিসাবটাই ধরি ২০ লক্ষ মানুষ, এটা কি ভাবতে পারেন একটা দেশে না খেয়ে ২০ লক্ষ মানুষ মারা যাওয়া কত নির্মম, কত দুঃখজনক, কত কষ্টের। তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, সংক্ষেপে কি সালাহ উদ্দিন আহমেদ, এরা এগিয়ে আসে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য সংবিধানের দোহাই দিয়ে। একটি ছোবল মারা পালিত সাপ, দুর্নীতিগ্রস্ত একটি লোক, নীতিহীন প্রতিষ্ঠিত টাকা পাচারকারী একটি লোককে তারা শেষ পর্যন্ত এভাবেই রক্ষা করেছে। অথচ তাদের দলের তাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি নির্মম অত্যাচার করেছে। পয়জন, বিষ খাইয়ে তাকে হত্যা করার জন্য ধীরে ধীরে স্লো বিষ খাওয়া মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন সুস্থ মানুষকে। তার হাত বাঁকা হয়ে গিয়েছে। বিএনপি সরকার গঠন করার পরে মনে হচ্ছে তারা বাংলাদেশের মানুষের উপরে, অর্থাৎ জনগণের উপরে প্রতিশোধ নেবার একটা খেলা শুরু করেছে। কিভাবে তারা জনগণের উপরে প্রতিশোধ নিচ্ছে এটি আমি আপনাদের একেবারে হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। প্রধান উপদেষ্টার দপ্তরে যিনি সেনাবাহিনীর যিনি দায়িত্ব পালন করেন, পিএসও, পরবর্তী সেনাপ্রধানের দৌড়ে ইনি কিন্তু এগিয়ে থাকেন, অর্থাৎ নিয়ম অনুযায়ী যিনি পিএসও থাকেন তাকেই পরবর্তীতে সেনাপ্রধান করা হয়। এখানে ছিলেন কামরুল হাসান। এই কামরুল হাসানের যোগ্যতা হচ্ছে তিনি এত সৎ এবং মেধাবী ছিলেন। তিনি ৫ আগস্টের পরে নিয়োগ পাওয়ার সাথে সাথে পাকিস্তানের সাথে তিনি সম্পর্ক উন্নয়ন করেছেন এবং পাকিস্তান থেকে থান্ডার বিমান J-17 এইটি ক্রয়ের জন্য চুক্তি করেছেন আসিফ মুনিরের সাথে। এরপরে তিনি তুরস্কের সাথে চুক্তি করেছেন, তুরস্ক থেকে সামরিক সরঞ্জামাদি ক্রয় করবেন। এবং ৫ আগস্টের পরে বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতের থাবা থেকে রক্ষা করার জন্য তিনি হেন কোনো উদ্যোগ নাই যা গ্রহণ করেন নাই। তার কারণেই সেনাবাহিনীকে ভারত গ্রাস করতে পারে নাই। সেই ব্যক্তিকে এখন দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেশদ্রোহী তো হবেই, তিনিই তো দেশদ্রোহী হবেন যিনি দেশের জন্য কাজ করতে যাবেন, যিনি এই দেশটাকে ভালোবাসবেন, ভারতের কাছে ছেড়ে না দেবেন। তাকেই ভারত দেশে যাদেরকে পেইড এজেন্ট বানিয়ে রেখেছে, এদেশের যে মানুষ নামের অমানুষগুলো আছে, যে দালালগুলো আছে, যারা ভারতের রুটি রুজি ছাড়া যাদের পেট চলে না, যারা ভারতের হুকুম ছাড়া পায়খানাও করে না, পোশাকও করে না, তারাই এই লোকগুলোকে দালাল আখ্যা দেয়, মির্জাফর আখ্যা দেয় এবং জামাতি আখ্যা দেয়। আরে বেটা, জামাত হয়েছে তাতে সমস্যা কোথায়? দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। জামাত হওয়ার কারণে সে যদি দেশের পক্ষে দাঁড়ায়, তিনি যদি আমার দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি করেন, তাহলে তো আমরা তাকেই চাই, ওই মির্জাফরই আমরা চাই। আমরা ওই দেশপ্রেমিক চাই না যে ভারতের কাছে পাশা বর্গা দেয়, এমন দেশপ্রেমিক আমার দরকার নাই। ওই দেশপ্রেমিকের আমি নিকুচি করি, তাকে সরিয়ে দেওয়া হয়েছে।
নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তাকে এইভাবে এরকম একজন সৎ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন পাবে কিনা আল্লাহ জানে, তাকে এরকম বিভিন্ন অভিযোগ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। তাজুল ইসলামকে তো সরিয়ে দিয়েছে, আগেই বললাম। এই হলো অবস্থা। যাই হোক, এবার অন্য প্রসঙ্গে একটু যাই। যেটা শুরুতেই বলছিলাম যে বিএনপি বাংলাদেশের জনগণের উপর এক ধরনের প্রতিশোধ নিচ্ছে। কেন আমি এই কথাটি বলছি? দেখুন, বাংলাদেশের মানুষ যাদেরকে নির্বাচনে প্রত্যাখ্যান করেছে তাদেরকে তিনি এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিচ্ছেন ওই প্রতিশোধ নেবার জন্য। যে ঠিক আছে, সমস্যা নাই, জনগণ তোমাকে ভোট না দিল তাতে কি হয়েছে, আসো তোমাকে দেখো কোথায় আমি নিয়ে যাই। মানে জনগণকে এক ধরনের বার্তা দেয়া যে দেখো জনগণ, তোমরা ওকে কিন্তু ভোট দাও নাই, দেখো তাকে কি বানানো হলো। আমি নাম্বার 1 বলি, একেবারে ধরে ধরে ঢাকা 16 আসনের যিনি এমপি প্রার্থী ছিলেন বিএনপির, আমিনুল ইসলাম, তিনি তো কর্নেল আব্দুল বাতানের কাছে হেরেছেন। তাহলে তিনি একজন হারু পার্টি। এই হারা ব্যক্তি, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে বলেই তো তিনি হেরেছেন। এই ব্যক্তিকে এনে বিএনপি ক্রিয়া প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছে। কেন? ক্রিয়া প্রতিমন্ত্রী হবার মতো বিএনপি থেকে 213 জন যে জয়লাভ করে আসলো, এদের ভিতর থেকে একজনকে দেওয়া যেত না? জনগণ যাকে ভোট দেয় নাই, যিনি হেরে গেছেন, তার মানে এটি প্রমাণিত হয় যে তিনি জনপ্রিয় নন, তিনি জনগণের ভোটের দ্বারা নির্বাচিত নন। তাকে এনে আপনাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতে হলো। বিজয় প্রার্থীর কি অভাব ছিল আপনার দলে? ছিল না তো। তাহলে এটি কেন করলেন? নিশ্চয় আপনি জনগণকে একটা বার্তা দিতে চেয়েছেন। শুধু তাই নয়, শুধু আমিনুল ইসলাম নয়, ঢাকা 15 আসনে যিনি জামাত আমিরের কাছে হেরেছেন, শফিকুল ইসলাম মিল্টন, তাকে কি করা হয়েছে জানেন আপনারা? তিনি তো হেরে গেছেন। হারার পরে তাকে এবার ডেকে নিয়ে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে। প্রশাসক মানে অ্যাজ লাইক মেয়র, মেয়র বলতে আপনারা প্রশাসক, প্রশাসক মানে মেয়র, এটি বুঝবেন। শুধু তাই নয়, খুলনা 2 আসনে জামাত নেতা বেলাল হোসেনের কাছে যিনি হেরেছেন, নজরুল ইসলাম মঞ্জু, তাকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরকম 6টা জায়গায় বিএনপি 6 সিটি কর্পোরেশনে তার খোদ দলীয় লোক নিয়োগ দিয়েছে। যেটা সিটি কর্পোরেশন হবার পরে এই প্রথম, এ ধরনের ঘটনা ইতিপূর্বে ঘটে নাই। প্রশাসক নিয়োগ দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে যেটা করা হয়েছে, সচিবালয় থেকে কোনো সচিবকে বা মুখ্য সচিবকে বা অতিরিক্ত সচিবকে এনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং এটি উচিত। অথচ বিএনপি কি করলো? দলীয় লোক নিয়ে সে একেবারে দলীয়করণের চূড়ান্ত বহিঃপ্রকাশ এখানে ঘটালো। নারায়ণগঞ্জে যাকে দেওয়া হয়েছে সাখাওয়াত হোসেন খান, তিনি 2016 সালে আইবি রহমানের কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 78,000 ভোটে হেরেছিলেন। সেই ব্যক্তিকে এখানে এনে প্রশাসক হিসেবে অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি। এরকম পদাধারী ব্যক্তিদেরকে এখানে আনা হয়েছে। অনুরূপ গাজীপুর সিটি কর্পোরেশনে গাজীপুর মহানগর বিএনপির সভাপতিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেটেও ঠিক তাই করা হয়েছে। সিলেট 3 আসন থেকে তিনি মনোনয়ন চেয়েছিলেন, আব্দুল কাইয়ুম চৌধুরী, তাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দিয়েছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ মালেককে। তিনি সেখানে জয়লাভ করেছেন। এখন এই কাইয়ুম চৌধুরীকে সান্ত্বনা দেবার জন্য তাকে ওইখানে প্রশাসক হিসেবে অর্থাৎ মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণেও ঠিক একই কাজ করা হয়েছে। বিএনপির সবচেয়ে প্রবীণ নেতা আব্দুল সালাম, তাকে সেখানে সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এই যে দলীয়করণ, এই দলীয়করণের তো কোনো দরকার ছিল না। এই লোকগুলো কি পরবর্তীতে নির্বাচন করবে না? এরাই তো নির্বাচন করবে। তাহলে আপনারা চিন্তা করুন তো, যখন নির্বাচনের সময় আসবে আর এরা নির্বাচন করবে, তাহলে প্রভাব পড়বে না? তো অবশ্যই প্রভাব পড়বে। প্রভাব না পড়লে এর ভিতর তো কেউ কেউ হেরে যাবেন, যদি হেরে যান। নাকি বিএনপি এরকম মনে করেছেন যে এরা যেভাবেই হোক এদের 6 জনকেই তিনি জিতিয়ে আনবেন? এটা যদি উদ্দেশ্য থাকে তাহলে আমাদের কোনো কথা নাই। কিন্তু যদি ওই উদ্দেশ্য না থাকে, কেউ যদি হেরে যান, তাহলে হারু পার্টি মানে তিনি অযোগ্য, সেই অযোগ্য লোককে তিনি এখানে এনে বসিয়ে দিলেন। তাহলে এই কাজটা কি ভালো করলো বিএনপি? এই কাজটা তো মোটেই ভালো করে নাই। সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা তো এখন এটা বলতে শুরু করেছে, বিএনপি আসলে এটা করবে বলেই তারা জাতীয় নির্বাচনের আগে এই লোকাল নির্বাচন হতে দেয়নি। তাদের মনের ভিতরে এটা ছিল, এবং তারা জানতো যে তারা ক্ষমতায় আসছে, ক্ষমতায় এসে তারা এই কাজ করবে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বারবার চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে যে জাতীয় নির্বাচনের আগে লোকাল নির্বাচনগুলো করে ফেলতে, এবং এনসিপি, জামাত ইসলাম সবারই এটা চাওয়া ছিল, কিন্তু তারা সেটি করতে দেয় নাই, কোনো মতো অবস্থায় করতে দেয় নাই। অর্থাৎ তারা এই যে এই কাজটি করবে। এখন এদের মেয়াদ কতদিন থাকবে, কবে এই নির্বাচন হবে? মাত্র কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমরা খুব তাড়াতাড়ি সিটি কর্পোরেশনের নির্বাচন দেবো। তো খুব তাড়াতাড়ি এটা আপনারা সরকার গঠন করেছেন, 1 মাস 2 মাস যেত, আমরা এতদিন অপেক্ষা করেছি, আরো 1-2 মাস অপেক্ষা করতাম, সমস্যা ছিল না তো। কিন্তু এখন এদেরকে আপনারা এই যে 6 সিটি কর্পোরেশনে বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার মানে কি? আপনারা কি বার্তা দিতে চাইলেন? তার মানে এখানে আর অনন্তকাল কোনো নির্বাচন হবে না, এটাই তো নাকি? মহাসচিবের ওই কথার উপরে তো তাহলে আমরা ইমান রাখতে পারলাম না। তিনি বললেন খুব তাড়াতাড়ি, অথচ নিয়োগ দিয়ে দিলেন। তাহলে এটা কি খুব ইমানদারির লক্ষণ? একবার এক কথা, আরেকবার আরেক কথা। জুলাই সনদ নিয়েও আমরা এই ধরনের অনেক কথা শুনেছি। জুলাই সনদের আগে বিএনপি নেতাদের কান্নাকাটি শুনেছি। এবার নির্বাচনে জেতার পরে ঠিক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গিয়ে তার উল্টা কথা। এগুলো তো চরম ইমানদারি কথা না? এগুলো তো মুনাফিকি শুধুমাত্র জামাতের জন্য, বিএনপির জন্য এটা ইমানদারের চূড়ান্ত পর্যায়ে। মাঝখানে যে 3-4টা ঘন্টা
কি ঘটনা ঘটছে, এই ঘটনা সত্যি একদিন প্রকাশ পাবে, সত্যি কেউ চাইপা রাখতে পারবেন না। তবে আমার কেন জানি মনে হয় ওই টাইমটা কেউ কেউ আইসা হয়তো জামাতের আমির সাহেবের সামনে কেউ কেউ মাথায় রাখেন, কেউ কেউ বলতো সাধারণ কেউ না, কিন্তু একদম ডিপ স্টেটের গভীরের ভিতরের কেউ আইসা বলছে আপনারা যদি জিতা যান, আপনারা যদি পাশ করে ক্ষমতায় আসেন, সবাই বলবে রাজাকাররা ক্ষমতায় নিয়ে নিছে, জঙ্গিরা ক্ষমতায় নিয়ে নিছে, স্বাধীনতার পক্ষের দুই দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, এই দেশে গৃহযুদ্ধ হবে, রক্তপাত হবে। এখন আপনি বলেন কি করবেন যদি আপনারা পাশ করেন, ক্ষমতা নিবেন? আমার মনে হয় এরকম একটা প্রশ্ন ছেড়া দিছে। ওই 3-4 ঘন্টা গভীরভাবে চিন্তা করছে, কথা তো সত্য, কারণ যারা এসা এই প্রশ্নগুলো করছে তারা হয়তো প্রমাণ সহকারে দেখাই দিছে, ভিডিও দেখাইছে, অডিও শুনাইছে। দেখেন তারা প্ল্যান করে ফেলাইছে, প্রোগ্রাম করে ফেলাইছে, আপনারা ক্ষমতা নেওয়ার সঙ্গে সঙ্গে তারা ঝাঁপায়া করবে রাজাকার, আলবদর এবং ওই জঙ্গিরা দেশ নিয়ে নিছে, তালেবানরা দেশ নিয়ে নিছে, দেশটা আফগানিস্তান বানায় ফেলাইছে। তখন সারা পৃথিবী থেকে আন্তর্জাতিকভাবে একটা চাপ আসবে, আপনারা কি ক্ষমতা ধরে রাখতে পারবেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, 18 মাস আগে যাদেরকে রাখা গেছে প্রশাসনের ভিতরে, যাদেরকে রাখা গেছে ওনারা দিল্লিতে, তারা এবং এই গত 18 মাসে এখন যারা ক্ষমতা আসলো তাদের যে লোকজন আছে প্রশাসনে, সব জায়গায় আছে তো ভাই, তারাই তো দলে ভারী, তারা কি আপনাকে সাহায্য করবে? ওই ডিপ স্টেট এরকম প্রশ্ন করতে পারে ডাক্তার শফিকুর রহমান স্যারকে, তারাও কিন্তু আপনাকে হেল্প করবে না। আর তারা স্বাধীনতার পক্ষের দুই দল এক হইয়া এমন একটা অবস্থা করবে, আপনারা তো শেষ হবেন, আপনাদের জামাতে ইসলামের নামটা চিরদিনের জন্য মুছা যাবে। তার মানে কি আজ তোমার কাল আমার, ওই ফর্মুলায় চলে যান, এরকম হয়তো বুদ্ধি পরামর্শ দিছে। আর উনিও কল্পনা করে দেখছে, হ্যাঁ ঠিকই তো, উনি যেসব প্রমাণ দিল এবং উনি যেসব যুক্তি দিয়া প্রশ্ন তুইলা ধরলো, কথা তো সত্যি। আমি যদি এখন ক্ষমতায় চলে যাই তাহলে তো ভাই অনেক মায়ের বুক খালি হবে, অনেক বোনের বুক খালি হবে, এই দেশ আবার রক্তাক্ত হবে এবং আন্তর্জাতিক চাপে আমাকে হার মানতে হবে। আমি হার মানা মানে আমার দলটা শেষ হয়ে যাওয়া, তার মানে ভাই আমি পিছিয়ে গেলাম, তোমরা আগায় যাও, এরকম কিছু হইতে পারে নাকি? ওই 4-5 ঘন্টা, এগুলো আমার মনের মধ্যে প্রশ্ন, সাধারণ মনে এই প্রশ্নগুলো উঠে, উত্তর খুঁজা পাই না। সাধারণ মানুষ, সাধারণ প্রশ্ন আপনাদের কাছে রাইখা গেলাম, প্রশ্নগুলো আপনারা উত্তর দিবেন। হ্যাঁ ভাই, আপনারা উত্তর দিবেন। বর্তমানে আমি যা কিছু দেখতেছি এবং যা কিছু শুনতেছি, হ্যাঁ, বড় বড় মন্ত্রীরা বলতেছে যা কিছু হবে আইনের মাধ্যমে হয়ে যাবে, তার মানে আইনের ফাঁক দিয়ে তারা বের হয়ে যাবে। এর মধ্যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি ঘোষণা দিছে 1202 জনকে রিলিজ করা হবে, মুক্ত করে দেওয়া হবে জেলখানা থেকে। এরা কারা আমি জানি না, আচ্ছা ধইরা নিলাম এরা কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে জেলে ছিল, এই জন্য উনি মানবিক কারণে এদেরকে ছেড়ে দিচ্ছে। আমার প্রশ্ন, আইন কেন এতদিন ছাড়লো না? আইন কি করলো? আইন কেন হুকুমের জন্য অপেক্ষা করলো? উনি স্বরাষ্ট্রমন্ত্রী কবে হবে, তারপর উনি অনুমতি দিবে, তারপর ওনারা ছাড়বে, এটা কি আইনে লেখা আছে? আইন যদি দেখে এই লোকগুলা অপরাধ করে নাই, কেন ছাড়ে নাই? কারা তাদেরকে আটকায় রাখছিল? এটাই আমার মাথায় ঢুকে না। ওই যে সরল মানুষ, সরল প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পাই না। হ্যাঁ, ওনার অনুমতি লাগবে কেন? উনি কেন ঘোষণা দিবে? ওনার কথাতে কি আইন চলে কিনা? এরকম প্রশ্ন আমার মধ্যে জায়গা উঠে, আপনাদের মনে জাগে কিনা আমি জানি না। যাই হোক, বেশি প্রশ্ন জায়গা ঠিক না, কেমন জানি সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, সবকিছু এখন বৃথা, কেউ কোনো কিছু মানতে চায় না। হ্যাঁ, কিচ্ছু মানতে চায় না। আমরা যে 70% মানুষ হ্যাঁ ভোটে জয়যুক্ত হইলাম, আমাদের এই 70% মানুষের অধিকার কে আদায় করে দিবে? কেউ কি আছে? নিশ্চয়ই আছে। ডক্টর ইনুস স্যার তো আছে, ওনার গুলশানের বাড়ি ঠিক করতেছে। হঠাৎ করে কেন এই বাড়িটা ঠিক করতে দিল? আমার মনে হয় ওনার বিদেশ চলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে উনি সিদ্ধান্ত নিছে। কখন সিদ্ধান্ত নিছে? যখন দেখছে ওনারা শপথ নেয় নাই, তখনই সিদ্ধান্ত নিছে। তড়ি ঘড়ি করে বাড়ি ঠিক করতেছে, উনি বিদেশ যাচ্ছে না, দেশে থেকেই কাজ করবে, দেশের মানুষের পাশেই থাকবে। আপনারা যারা এখন বলার চেষ্টা করতেছেন তারা আইনের আওতায় আনবেন, তারা গালাগালি করতেছেন, মানি লোকের মান নিয়ে ছিনিমিনি খেলতেছেন। ওই লোকটা নাকি দেশটা ধ্বংস করে দিছে, দেশটাকে নাকি আমেরিকার কাছে বেচা দিছে। আবার দেখেন একজন মহামান্য রাষ্ট্রপতি আইসা বলতেছে তার উপরে জুলুম হয়েছে, সেও আঙুল দিয়ে দেখাই দিতেছে ওই যে ডক্টর ইনুস আসামি। আর ওই সুযোগটা নিয়ে দেখেন আওয়ামী লীগ এবং বিএনপি ওনারা ঝাঁপায় পড়ছে। অনেকেই বলার চেষ্টা করতেছে ওরে বিদেশ যাইতে দিবেন না, তার পাসপোর্ট ছিনে আনেন, তারা আটকায় ফেলান। আরে বেটা, সবাই এক পাল্লায় মাপলে হবে? ভাই খুব হাসি পায়। সবাই এক পাল্লায় মাপিস না। উনি কেন যায় না এটা বুঝানে, উনি চলে যাওয়ার প্ল্যানে ছিল, কিন্তু উনি যখন দেখছে হায় এরা তো শপথ নেয় নাই, ওরা তো গাদ্দারি করছে, যার জন্য যায় নাই। হ্যাঁ ভাই, সত্যি গাদ্দারি করছে। দেশের 70% মানুষ হ্যাঁ ভোটে ভোট দিছে, তাদের সাথে গাদ্দারি করছে, জুলাইয়ের সাথে গাদ্দারি করছে। ও গাদ্দার বললে তো আবার বোঝা যাইতেছে পাকিস্তানি ভাষা হায়ার করলাম, তার মানে কি দুশ্মনী করছে, মানে বেইমানি করছে। হ্যাঁ ভাই, আমাদের সঙ্গে বেইমানি হয়েছে, এটা আমি বলবো ভাই, জোর গলায় বলবো, বেইমানি করা হয়েছে। আমরা 2টা ভোট দিছি, একটা মাইনা আপনারা পাওয়ারে চলে গেলেন, আরেকটা ভোট এখন মানতে চান না। মানতেই হবে, হ্যাঁ ভাই মানতেই হবে। রোজা যাক, ঈদ যাক, আনন্দ যাক, উৎসব যাক, আপনারা হানিমুন টাইমটা পার করেন, তারপরে দেশের লোক নিশ্চয়ই আপনাদের কাছ থেকে তাদের অধিকার আদায় করে নিবে। আর আদায় করতে গেলে ওটা দমন করবেন, ডিসি মাসুদ সাহেবের মতো অনেক মাসুদ সাহেব আপনারা নামায় দিবেন। কিন্তু বিদায়ের আগে একটা কথা বলবো, এই মাসুদ সাহেবকে যদি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব
ওনার দেশের এলাকায় পাঠায় দিতে পারে। হ্যাঁ ভাই, কক্সবাজার আর ওই টেকনাফের দিকে যেখান থেকে মাদক আসে ওইখান থেকেই তো আমদানি হয়। উনি যে সিঙ্গাম হইতে চাইতেছে সরাদ্দি উদ্যানে, আমি মনে করি উনি টেকনাফে যায় যদি সিঙ্গাম হয়ে দেখাইতে পারে তাহলে আমি সেলুট জানাবো। হ্যাঁ ভাই, সেলুট জানাবো। মাদক তো ওইখান থেকেই আসে। এখানে ইউটিউবার সাংবাদিকদের ডাইকা এই ফটো সেশন করার দরকার নাই। এখানে গাঁজা মদ বিক্রি হয়, এটা আমরা আগেই জানি। মাঠের চারদিকে 4টা অস্থায়ী পুলিশ ক্যাম্প বানায় দেন, দেখবেন সবকিছু সাফ হয়ে যাবে। এখানে সময় নষ্ট না কইরা ওই যে যেখান থেকে মাদক আমদানি হয়, আর যে মাদকের কারণে আজকে পুরো দেশে অস্থিরতা, আপনারা যে খুন খারাপি রাহাজানি দেখেন, এগুলো স্বাভাবিক কোনো মানুষ করে না ভাই। সব মাদকের রিয়াকশন, এই মাদক টাইনা টুইনা তারপর আইসা ওই রাহাজানি লুট পাট খুন খারাপি করে। ওই মাদক বন্ধ করলে অনেক কিছু ঠিক হয়ে যাবে। বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, জোর জুলুম কইরা কোনো কিছু যে হয় না সেগুলো ইতিহাসই সাক্ষী দেয়।